এই প্যান্ডামিক পজিশনে আমরা সবাই খুব দুশ্চিন্তাগ্রস্ত আছি তোমাদের নিয়ে, তোমাদের লেখাপড়া, তোমাদের স্বাস্থ্য। সরকার দুশ্চিন্তাগ্রস্ত এবং জাতীয় বিশ্ববিদ্যালয় এ নিয়ে চিন্তা ভাবনা করছে। তাই তোমাদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে। এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাতে পেরে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যে অন্তত জাতীয় বিশ্ববিদ্যালয় অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের লেখাপড়াটাকে সচল রাখার চেষ্টা করছে। আজকে তোমাদের লেকচার 8, কোর্স নেম অফ দ্য কোর্স ইন্টারন্যাশনাল ট্রেড, টাইটেল অফ দি লেকচার বাংলাদেশ এন্ড ইন্টারন্যাশনাল ট্রেড। বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল ট্রেডে আমরা যে বিষয়গুলো আলোচনা করব সেখানে যাওয়ার আগে আমরা সংক্ষিপ্ত পরিচয় দিয়ে নিই। আমি প্রফেসর মোহাম্মদ রেজওয়ানুর রহমান, অধ্যাপক, ব্যবস্থাপনা, কারমাইকেল কলেজ। আমরা এটি 8ম অধ্যায় তোমাদের সিলেবাসের, বাংলাদেশ এবং আন্তর্জাতিক বাণিজ্য বিষয়টি আমরা পড়বো 8ম অধ্যায়। এখানে সংক্ষিপ্ত প্রশ্ন কিছু আলোচনা হবে। বিশ্বায়নে বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের বৈশিষ্ট্যসমূহ কি, বিশ্বায়ন কি, বিশ্বায়নের পক্ষে এবং বিপক্ষে যুক্তি, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বৈদেশিক বাণিজ্যের গুরুত্ব। যুক্তির এখানে যন্ত্রটা বেশি হয়ে গেছে, এই জন্য দুঃখিত। তাহলে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন আলোচনা করব, বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের বৈশিষ্ট্য সমূহ আলোচনা করব, বিশ্বায়ন কি সেটি আলোচনা করব, বিশ্বায়নের পক্ষে বিপক্ষে যুক্তি আলোচনা করব এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বৈদেশিক বাণিজ্যের গুরুত্ব কি এ বিষয়ে আমরা কথা বলব। ঠিক আছে বন্ধুরা, আসল চলা সামনের দিকে এগোনো যায়। সংক্ষিপ্ত প্রশ্ন, এই চ্যাপ্টার থেকে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো থাকবে সেগুলো আমরা বলি। আসিয়ানের পূর্ণরূপ কি? আসিয়ানের পূর্ণরূপ অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন, দক্ষিণ পূর্ব এশিয়া নেশন সংস্থা, অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন। নাফটার পূর্ণরূপ নর্থ আমেরিকান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, নর্থ আমেরিকান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। সাপটার পূর্ণরূপ সাউথ এশিয়ান প্রিফারেন্সিয়াল ট্রেড অ্যারেঞ্জমেন্ট, সাউথ এশিয়ান প্রিফারেন্সিয়াল ট্রেড অ্যারেঞ্জমেন্ট। অ্যাপেক, এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন, অ্যাপেকের পূর্ণরূপ এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন। মেগা, দি মাল্টিন্যাশনাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি। তাহলে আমরা আসিয়ানের পূর্ণরূপ জানলাম, অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন। নাফটার পূর্ণরূপ জানলাম, নর্থ আমেরিকান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। সাপটার পূর্ণরূপ জানলাম, সাউথ এশিয়ান প্রিফারেন্সিয়াল ট্রেড অ্যারেঞ্জমেন্ট। এপেকের পূর্ণরূপ আমরা জানলাম, এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন। মেগারের পূর্ণরূপ আমরা জানলাম, দি মাল্টিন্যাশনাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি। তো বন্ধুরা, এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমরা মনোযোগ দিয়ে পড়বো এবং এটি এবং মনে রাখার চেষ্টা করব। নেক্সট আমরা যাচ্ছি, বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের বৈশিষ্ট্য কি? বাংলাদেশের যে বৈদেশিক বাণিজ্য, এই বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের বৈশিষ্ট্যগুলো আমাদের জানার দরকার। আমাদের দেশের বৈদেশিক বাণিজ্যে কি কি বৈশিষ্ট্য আছে? সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের অন্যতম শর্ত হিসাবে বৈদেশিক বাণিজ্যের গুরুত্ব অত্যন্ত অপরিহার্য। দেশের আমদানি বাণিজ্য নির্ভর হওয়ায় দেশে বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে যে কতিপয় বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়, সেই বৈশিষ্ট্যগুলো আমরা আলোচনা করব। প্রথমত, আমদানি নির্ভর বাণিজ্য। আমাদের দেশ ছোট দেশ পৃথিবীতে। এদেশের পশ্চিম পাকিস্তানিরা এদেশ 25 বছর শোষণ নির্যাতন করেছে।
তৎকালীন 25 বছরে এদেশে কোনো শিল্প কারখানা, তারা ভারী শিল্প কারখানা গড়ে তোলে নেই। ব্যাপক এক বৈষম্য সৃষ্টি হয়েছিল দেশ স্বাধীনতার পরে। ইংরেজদের কাছ থেকে 1947 সালে যখন দেশ বিভক্ত হলো, দেশ বিভক্তির পর এই 25 বছরে এদেশে কোনো ভারী শিল্প কারখানা গড়ে ওঠে নেই। পাকিস্তানিদের একতরফা শাসন এবং নির্যাতন। এরপরে দেশ যখন স্বাধীন হলো 1971 সালে, এই দীর্ঘ 9 মাস যুদ্ধের পরে স্বাধীনতা যুদ্ধের সময় যুদ্ধের প্রাককালে পাকিস্তানি দোসররা এবং পাকিস্তানি সৈন্যরা এদেশের যেটুকু শিল্প কারখানা ছিল সমস্ত ধ্বংস করে দিয়ে, যার কারণে বাংলাদেশ শিল্প কারখানা থেকে শুরু থেকেই পিছিয়ে আছে। শিল্প কারখানা থেকে শুরু থেকে পিছিয়ে থাকার কারণে আমাদেরকে একটা ছোট আলপিন থেকে শুরু করে মোটর ইঞ্জিন, মোটর গাড়ি সবকিছু বিদেশ থেকে আমদানি করতে হয়, বাধ্য হয়ে আমদানি করতে হয়। আমাদের দেশ মূলত আমদানি নির্ভর আমাদের বৈদেশিক বাণিজ্য। বাণিজ্যের সামগ্রিক বিশ্লেষণ করলে দেখা যায় বাংলাদেশ রপ্তানি চাইতে সবসময় আমদানির পরিমাণ অনেক বেশি, এবং আমাদের রপ্তানি পণ্য গুটি কয়েক রপ্তানি পণ্য মাত্র আমরা বিদেশে রপ্তানি করতে পারি। তাহলে আমাদের আমাদের বৈদেশিক বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে আমরা আমদানি নির্ভর আমাদের বৈদেশিক বাণিজ্য, এবং আমরা সীমিত আকারে পণ্য সামগ্রীগুলো কি করি, বিদেশে রপ্তানি করতে পারি। আমাদের রপ্তানির দ্রব্যের পরিমাণ খুব সীমিত, কয়েকটি মাত্র পণ্য, যেমন চা, চামড়া, হিমায়িত মাছ, তৈরি পোশাক, আর ঔষধও ইদানিং বিদেশে রপ্তানি হচ্ছে সীমিত পর্যায়ে। আমাদের বৈদেশিক বাণিজ্যের আর একটা দিক হচ্ছে যে সীমিত পর্যায়ে দ্রব্য সামগ্রী বিদেশে রপ্তানি করে। খাদ্যশস্য ইতিপূর্বে আমাদের দেশ থেকে খাদ্যশস্য আমদানি করতে হতো। অনেক সময় আমাদের বৈদেশিক বাণিজ্যের অন্যতম বৈশিষ্ট্য একটা ছিল, সেটি হলো যে খরা, বন্যা, প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেক সময় কৃষি প্রধান দেশ হয়তো অনেক খাদ্যের ঘাটতি দেখা যায়। এছাড়াও অনেক কৃষি পণ্য বিদেশ থেকে আমদানি করতেই হয়, যেমন পেঁয়াজ নেটের সংকট হচ্ছে। এই সমস্ত কৃষিজাত পণ্য আমাদের মাঝে মাঝে খাদ্যশস্য আমদানি করতে হয়। তবে সুখের আশার বিষয় হচ্ছে বর্তমান সরকারের আমলে আমরা খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি, এবং আমাদেরকে খাদ্য বরং উন্নত মানের কিছু চাল আমরা বিদেশে রপ্তানি করেছি, যার কারণে খাদ্য ঘাটতি বর্তমান আমাদের দেশে নেই বললেই চলে। আর একটা বৈশিষ্ট্য হচ্ছে শিল্পজাত ও মূলধনী দ্রব্যাদি আমদানি। বৈদেশিক বাণিজ্যের বিশেষ একটি বৈশিষ্ট্য হলো শিল্পজাত ও মূলধনী দ্রব্য আমদানি। আমাদের বৈদেশিক বাণিজ্যের বৈশিষ্ট্য, কারণ শিল্পে অনগ্রসরতার কারণে শিল্পজাত দ্রব্য সামগ্রী আমাদেরকে আমদানি করতে হয়। আমি আগেই বলেছি যে আমাদের দেশে ভারী কোনো দেশ 47-এর পর থেকে দেশে ভারী কোনো শিল্প কারখানা গড়ে ওঠেনি। যে সমস্ত ভারী শিল্প কারখানা আদর্য পাটকল গড়ে উঠেছে বিগত সরকারের সময়, সেই সমস্ত শিল্প কারখানাগুলো বন্ধ হয়ে গেছে। এই শিল্পের এই অনগ্রসরতার কারণে আমাদের প্রয়োজনীয় শিল্পজাত দ্রব্য সামগ্রীগুলো বিদেশ থেকে আমদানি করতে হয়। এর পাশাপাশি বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডকে গতিশীল করার প্রয়োজনে বিপুল পরিমাণ মূলধনী দ্রব্যাদি আমাদের বিদেশ থেকে আমদানি করতে হয়। মূলত শিল্পজাত দ্রব্য এবং মূলধনী দ্রব্যাদি আমদানি আমাদের বৈদেশিক বাণিজ্যের একটি অন্যতম বৈশিষ্ট্য। কাঁচামাল ও কৃষিজাত দ্রব্য সামগ্রী আমদানি। বৈদেশিক বাণিজ্যের অন্যতম আর একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে রপ্তানিকৃত দ্রব্যাদির অধিকাংশই কাঁচামাল এবং কৃষিজাত দ্রব্য। রপ্তানিকৃত অধিকাংশ পণ্য সামগ্রী কাঁচামাল এবং কৃষিজাত দ্রব্য। বলা যায় কৃষি প্রধান দেশ হওয়ায় মোট রপ্তানির উল্লেখযোগ্য অংশ কাঁচামাল এবং কৃষিজাত দ্রব্যাদি ব্যাপক একটা অংশ জুড়ে আছে। কাঁচামাল এবং কৃষিজাত দ্রব্য রপ্তানি। এখানে কাঁচামাল ও কৃষিজাত দ্রব্য আমদানি হবে না, এটি রপ্তানি হবে। কাঁচামাল ও কৃষিজাত দ্রব্যাদি রপ্তানি। আমাদের দেশে বৈদেশিক বাণিজ্যে আরেকটা এটা তো সংশোধন করে নিয়ে আমাদের দেশের
বৈদেশিক বাণিজ্যের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে কাঁচামাল এবং কৃষিজাত দ্রব্যাদি রপ্তানি। সাধারণত আমরা চা, চামড়া, পাট, পাটজাত দ্রব্যাদি, মাছ, হিমায়িত মাছ, তৈরি পোশাক, এগুলো সবচেয়ে বেশি বিদেশে রপ্তানি করে থাকে। আমাদের দেশে আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে জনশক্তি রপ্তানির উপর গুরুত্ব। বর্তমান সময়ে জনশক্তি রপ্তানি কার্যক্রমকে জোরদার করা এবং গতিশীল করার ক্ষেত্রে বাংলাদেশ অনেকগুলো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছে। যার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য যে আমাদের দেশে অধিকাংশ শ্রমিক বিদেশে কর্মরত আছে বহু দেশে। সাম্প্রতিক বছরগুলোতে এখান থেকে আমরা প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করে আসছি, যা দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করছে। আরেকটি বিষয় হচ্ছে কতিপয় দেশের সাথে বাণিজ্য। আমাদের বৈদেশিক বাণিজ্যের আরেকটা বৈশিষ্ট্য যে বিশ্বের সমস্ত দেশের সাথে আমরা যে বাণিজ্য করতে পারি তা পারি না। আমরা কতগুলো দেশের সাথে বৈদেশিক বাণিজ্য আমাদের চলে আসে, যেমন যুক্তরাষ্ট্র, চীন, জাপান, ভারত, মালয়েশিয়া, ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ। এছাড়া আমাদের বাণিজ্য সম্প্রসারণ হয়নি। আরেকটা বিষয়, আরেকটা বৈদেশিক বাণিজ্যে আরেকটা জিনিস হলো যে অপরিচিত পণ্যাদি রপ্তানি। আমাদের বৈদেশিক বাণিজ্যের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে রপ্তানি বাণিজ্যের সার্বিক উন্নয়নের উদ্দেশ্যে সরকার অপরিচিত রপ্তানি দ্রব্যাদির উপর বেশ গুরুত্ব আরোপ করেছে। এরই ধারাবাহিকতায় বর্তমানে বিভিন্ন সময় আমাদের দেশের অপরিচিত যে দ্রব্য সামগ্রী আছে তার রপ্তানি পরিমাণ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। অর্থনৈতিক অপরিচিত সুবিধাদির মধ্যে অপরিচিত পণ্য দ্রব্যাদি যেগুলো আছে তার মধ্যে যেমন ফলমূল, পান সুপারি, শুটকি, মাছ, শাকসবজি এবং হস্তশিল্পের শিল্পের নির্ভর বিভিন্ন দ্রব্য সামগ্রী। এই অপরিচিত পণ্য সামগ্রীগুলো ইদানিং আমরা অধিক পরিমাণে বিদেশে রপ্তানি করে আসছি। এরপরে বৈদেশিক ঋণের উপর নির্ভরশীল। আমাদের বৈদেশিক বাণিজ্যের অন্যতম আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে আমাদের বৈদেশিক বাণিজ্য বিদেশে ঋণের উপরে সবচেয়ে বেশি নির্ভরশীল। কারণ আমদানি ক্ষেত্রে বৈদেশিক ঋণের উপর আমাদের নির্ভরশীলতা বেশি জোর দেওয়া হয়ে থাকে। বাংলাদেশের কতিপয় অতি প্রয়োজনীয় দ্রব্যাদি আমদানির ক্ষেত্রে বৈদেশিক ঋণের উপর নির্ভরশীলতা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জ্বালানি তেল, খাদ্যশস্য, মূলধন জাতীয় যন্ত্রপাতি। আমদানির ক্ষেত্রে বৈদেশিক ঋণের উপর আমাদের নির্ভরশীল হতে হয়, বিশেষত জ্বালানি তেল আমদানির ক্ষেত্রে, মূলধন জাতীয় দ্রব্যাদি আমদানির ক্ষেত্রে আমাদেরকে বৈদেশিক ঋণের উপর সবচেয়ে বেশি নির্ভর। আর একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে পণ্যাদি যে সমস্ত ব্যবসা আমদানি রপ্তানি বাণিজ্য যা সংগঠিত হয় এর অধিকাংশই আমাদের পরিবহন হয় জলপথে। দেশে বৈদেশিক বাণিজ্য অধিকাংশ জলপথে বা সমুদ্রপথে সংগঠিত হয়ে থাকে। বিগত সময়ে কয়েক বছরে আমদানি রপ্তানির এক পরিসংখ্যানে দেখা গেছে আমদানি এবং রপ্তানি প্রায় 90% সমুদ্রপথে পরিচালিত হচ্ছে। জলপথের পাশাপাশি স্থল ও আকাশপথে পণ্যদ্রব্য আমদানি রপ্তানি কার্যক্রম কম বেশি অল্প সংগঠিত হয়ে থাকে। এটি হলো আমাদের বৈদেশিক বাণিজ্যের বৈশিষ্ট্য। সরকারি নিয়ন্ত্রণ বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে সরকারি নিয়ন্ত্রণ বৈদেশিক বাণিজ্যে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কার্যত সাম্প্রতিক সময়ে বৈদেশিক বাণিজ্যের উল্লেখযোগ্য একটি অংশ হচ্ছে সরকার এই বৈদেশিক বাণিজ্যটা নিয়ন্ত্রণ করে আসছে। এত সত্ত্বেও আমদানি এবং রপ্তানি নিয়ন্ত্রণের ক্ষেত্রে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে আসছে, যে ক্ষেত্রে সরকার এই বৈদেশিক বাণিজ্য নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এবার জনশক্তি ও তৈরি পোশাক রপ্তানি। আমাদের বৈদেশিক বাণিজ্যের অন্যতম আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা অধিক সংখ্যক জনসংখ্যা আমরা বিভিন্ন দেশে আমাদের দেশ থেকে বিভিন্ন দেশে জনসংখ্যা রপ্তানি করে আসছি এবং তৈরি পোশাক সবচেয়ে আমাদের রপ্তানি আয়ের এবং আমাদের বৈদেশিক মুদ্রার সিংহভাগ আসতেছে এখন তৈরি পোশাক থেকে। আমরা এই বৈদেশিক বাণিজ্যের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে জনসংখ্যা তৈরি পোশাক রপ্তানি খাতে সম্প্রসারিত করছে। এছাড়া আরেকটা উল্লেখযোগ্য দিক হচ্ছে বাংলাদেশ সরকার বৈদেশিক বাণিজ্যের সম্প্রসারণের জন্য রপ্তানি প্রক্রিয়া অঞ্চল স্থাপন করেছে এবং রপ্তানি অঞ্চল প্রক্রিয়াগুলোতে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করা হয়েছে এবং সেখান থেকে উন্নত পণ্য সামগ্রী উৎপাদন করে বিদেশে রপ্তানি করা হচ্ছে। এই হলো আমাদের বৈদেশিক বাণিজ্যের বৈশিষ্ট্য। আমাদের বৈদেশিক বাণিজ্যের বৈশিষ্ট্য সমূহের মধ্যে আমদানি নির্ভর বাণিজ্য, শিল্পজাত
মূলধনী দ্রব্যাদি আমদানি, কাঁচামাল ও কৃষিজাত দ্রব্যাদি এখানে আমদানি হবে না, রপ্তানি, জনশক্তি রপ্তানির উপর গুরুত্ব আরোপ, কতিপয় দেশের সাথে আমাদের বাণিজ্য, অপরিচিত পণ্যাদি রপ্তানি, বৈদেশিক ঋণের উপর নির্ভরশীলতা, পরিবহনের জলপথের গুরুত্ব, সরকারি নিয়ন্ত্রণ ব্যবস্থা, জনশক্তি এবং তৈরি পোশাক রপ্তানির গুরুত্ব উপরে বেশি জোরদার এবং রপ্তানি প্রক্রিয়া অঞ্চল স্থাপন। এই হলো আমাদের বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের বৈশিষ্ট্য সমূহ। এরপরে আমরা আলোচনা করব বিশ্বায়ন কি, বিশ্বায়নের পক্ষে সুবিধা কি বা পক্ষে যুক্তি কি। আমরা জানি যে বর্তমান বিশ্বকে হাতের মুঠোর মধ্যে নিয়ে এসেছে কারিগরি প্রযুক্তি, মানুষের চিন্তা চেতনা, এবং যে কথা আছে সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তলে, পরের তরে সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। এই যে স্লোগান, এই যে নীতি, এই নীতিকে সামনে রেখে সমগ্র পৃথিবী একটি গ্রাম, আমরা সবাই যেন একই গ্রামের বাসিন্দা, আমরা সকল ক্ষেত্রে পরস্পর পরস্পরের জন্য, এই কথা সূত্র ধরে বলা যায় বিশ্বায়ন হলো বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটে থাকা জনগোষ্ঠীর মধ্যে অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক প্রভৃতি ক্ষেত্রে সহযোগিতা এবং মূলধন, শ্রম, তথ্য প্রযুক্তির অবাধ গতিপ্রবাহ বৃদ্ধির মাধ্যমে পারস্পরিক সহায়তামূলক মিলন মেলা ঘটানোর প্রয়াসকে বিশ্বায়ন বলে। অর্থাৎ আমরা সবাই বাঁচি, একসঙ্গে বাঁচবো, আমার দেশে যে উন্নয়ন তা তোমার দেশেও উন্নয়ন হবে, আমি যা খাবো তুমিও তা খাবো, এবং সমগ্র পৃথিবীকে একটি গ্রাম মনে করি, এবং একটি গ্রামের সব মানুষ একার উন্নতি নয়, সকলের উন্নতি হবে। এই ধ্যান ধারণা থেকে বিশ্বায়ন বলতেছে যে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটে থাকা জনগোষ্ঠীর অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক প্রভৃতি ক্ষেত্রে পরস্পর সহযোগিতা করা, এবং প্রভৃতি ক্ষেত্রে পরস্পরের সহায়তা করার পাশাপাশি মূলধন, শ্রম, তথ্য প্রযুক্তির অবাধ গতি প্রবাহ বৃদ্ধি করে পারস্পরিক সহযোগিতামূলক মিলন মেলা ঘটনাই হচ্ছে বিশ্বায়ন। বিশ্বায়নের পক্ষে কি যুক্তি? বিশ্বায়নের পক্ষে নানান যুক্তি আছে। এই যুক্তির মধ্যে প্রাকৃতিক সম্পদের সদ্ব্যবহার, বিশ্বায়নের ফলে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন প্রতিবন্ধক সমূহ দূরীভূত হয়ে বিশ্বব্যাপী অবাধ ব্যবসা বাণিজ্যের সুযোগ সৃষ্টি হয়। ফলে উভয় দেশের মধ্যে ঘাটতি দেশে রপ্তানি করা যায় বলে জনগণের বিভিন্নমুখী চাহিদা পূরণ করা সম্ভব হয়। এতে করে বিভিন্ন দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের পাশাপাশি সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে বিভিন্ন দেশের জনগণের কল্যাণ নিশ্চিত হয়। বিশ্বায়নের প্রাকৃতিক সম্পদের সুবিধা, প্রাকৃতিক সম্পদের প্রকৃতি বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদের সমৃদ্ধ করে দিয়েছে। কোনো দেশে গ্যাস, কোনো দেশে কাঁচামাল, কোনো দেশে তেল, এরকম বিভিন্ন দেশ তাদের প্রাকৃতিক সম্পদের ব্যাপক সমৃদ্ধ, এবং সব দেশেই সব ধরনের প্রাকৃতিক সম্পদের সুবিধা পাওয়া যায় না। কোনো দেশ তাদের নিজস্ব কাঁচামাল অনেক বেশি আছে, কোনো দেশ কৃষি প্রধান, কোনো দেশ জ্বালানি আধিক্য রয়েছে, কোনো দেশ প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ। যে দেশে যে সম্পদ বেশি সে দেশ তাদের চাহিদা মিটিয়ে তাদের ওই সম্পদ অন্য দেশে রপ্তানি করে। এভাবে বিশ্বায়নের মাধ্যমে প্রাকৃতিক সম্পদের অবাধ হস্তান্তরের মাধ্যমে অন্য দেশের চাহিদা পূরণ হয়, এতে করে সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হয়। বৃহদায়তন উৎপাদনের সুবিধা, বৃহদায়তন উৎপাদনের পাশাপাশি বিশ্বায়নের ফলে বিভিন্ন দেশে বিশ্বব্যাপী ব্যাপক পণ্যের চাহিদার সৃষ্টি হয়। দেশের ক্ষুদ্র পরিসর পেরিয়ে বিভিন্ন দেশ যখন কোনো পণ্যের চাহিদা বৃদ্ধি পায় তখন স্বাভাবিকভাবেই অধিক মাত্রায় উৎপাদনও বৃদ্ধি পেতে থাকে। ফলে একদিকে যেমন উৎপাদন উপকরণ সমূহের সর্বাধিক ব্যবহার সম্ভব হয়, অন্যদিকে অধিক উৎপাদনের কারণে একক প্রতি পণ্যের মূল্য কমে যায়। ফলে ভোক্তারা অপেক্ষাকৃত কম মূল্যে পণ্যটি পেয়ে থাকে, এবং বৃহদায়তন উৎপাদনের
সুবিধার কারণে পণ্য সামগ্রী সারা বিশ্বে এর বন্টনের সুবিধা হয়, এবং অন্যান্য বিশ্বের উৎপাদন ব্যয় কম হওয়ার কারণে অন্যান্য দেশের, যে সমস্ত দেশে তাদের ওই সম্পদ নাই, সেই সমস্ত দেশগুলোতে অল্প খরচে তারা অন্যান্য দেশের উৎপাদিত পণ্য সামগ্রী ব্যবহার করার সুযোগ পায়। এটি হলো বিশ্বায়নের সুবিধা। পুঁজি এবং শ্রমের গতিশীলতা। বিশ্বায়নের ফলে সমগ্র বিশ্বব্যাপী পুঁজি এবং শ্রমের গতিশীলতা বৃদ্ধি পায়। প্রয়োজন হলে এক দেশের দক্ষ শ্রমিক মূলধন অন্য দেশের উৎপাদনের কাজে লাগানো যায়। এভাবে বিশ্বব্যাপী মূলধনের শ্রমের গতিশীলতা বৃদ্ধি পায়, ফলে নতুন নতুন পণ্য সামগ্রী উৎপাদন হয়। এতে করে শ্রমিকরা দক্ষ হয়ে ওঠে এবং যুগের প্রয়োজনে মানুষের মাঝে যে বিভিন্নমুখী চাহিদা দেখা দেয় তা পূরণ করা সম্ভব হয়। আন্তর্জাতিক শ্রম বিভাগ এবং সম্পত্তি স্থাপন। বিশ্বায়নের ফলে বিশ্বের এক এক দেশের শ্রমিকরা এক এক ধরনের পণ্য উৎপাদন এবং বন্টনে খুব পারদর্শী এবং দক্ষ হয়ে ওঠে। যেমন বাংলাদেশের শ্রমিকরা তৈরি পোশাক শিল্পে পারদর্শী, ইউরোপ, চীন, জাপান, যুক্তরাষ্ট্রের শ্রমিকরা শিল্পজাত পণ্য সামগ্রী উৎপাদনে পারদর্শী। এভাবে এক দেশের দক্ষ শ্রমিক অন্য দেশের প্রয়োজনে সাহায্যে তারা কাজ করতে পারে এবং বিভিন্ন দেশে আর্থসামাজিক উন্নয়নে তারা কার্যকর ভূমিকা রাখতে পারে। এতে করে বিভিন্ন দেশের মধ্যে অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং অন্যান্য ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পায় এবং উভয় দেশের মধ্যে সম্প্রীতি স্থাপন হয়। আন্তর্জাতিক সম্প্রীতির দায়িত্ব দূর করবে। বিশ্বায়নের ফলে বিশ্বের গরিব এবং ধনী দেশের মধ্যে পারস্পরিক লেনদেন এবং সহযোগিতার একটা সেতু বন্ধন তৈরি হওয়ার কারণে গরিব দেশসমূহ তাদের প্রয়োজনীয় পণ্য সামগ্রী বিদেশ থেকে আমদানি করে নিজেদের চাহিদা পূরণ করতে পারে এবং ধনী দেশসমূহ পুঞ্জীভূত সম্পদ ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে গরিব দেশ তথা বিশ্বের অন্যান্য দেশসমূহের দারিদ্র লাঘবে তারা অনেকাংশেই সহযোগিতা করে থাকে। এই জন্যে আন্তর্জাতিক সম্প্রীতি এবং বিভিন্ন দেশের দারিদ্রতা দূর হয়ে থাকে। এবং এরপরে হচ্ছে সম্পদের এবং আন্তর্জাতিক বিভিন্ন দেশের অর্থনৈতিক উন্নয়নও ত্বরান্বিত হয়। সম্পদের সুষম ব্যবহার। বিশ্বের বিভিন্ন দেশে নানাবিধ সম্পদ ছড়িয়ে ছিটিয়ে আছে। বিশ্বায়নের কারণে বিভিন্ন দেশ তুলনামূলক সুবিধার মাধ্যমে যেসব সম্পদ আহরণ করতে পারে তা থেকে তারা পণ্য উৎপাদন করে অন্য দেশে আবার তা রপ্তানি করতে পারে। এভাবে এক দেশের উদ্বৃত্ত পণ্য অন্য দেশে রপ্তানিকারকরা একদিকে যেমন লাভবান হয়, অন্য দেশের জনসাধারণ স্বল্প মূল্যে রপ্তানিকৃত পণ্য সমূহ সহজে স্বল্প মূল্যে সংগ্রহ করে ভোগ করতে পারে। এভাবে বিভিন্ন দেশের সম্পদের মধ্যে একটা সুষম বন্টন ব্যবহার নিশ্চিত হয়। দ্রব্যমূল্য সমতা হয়। যেহেতু বিশ্বায়নের সুবিধা থাকায় এক দেশ তাদের উৎপাদিত পণ্য সামগ্রী উৎপাদনের দক্ষতা অর্জন করে এবং তারা সেই উৎপাদিত পণ্য সমূহ অল্প খরচে অল্প ব্যয়ে দক্ষতা অর্জন করার কারণে উৎপাদন ব্যয় কম হয় এবং তারা বিভিন্ন দেশে রপ্তানি করে এবং রপ্তানিকৃত পণ্য অন্য দেশের জনগণ স্বল্প মূল্যে সেগুলো ক্রয় করতে পারে এবং সহজেই তারা ক্রয় করে সেগুলো ভোগ করে। এতে করে উন্নত দেশের গ্রাহকরা তাদের প্রয়োজনীয় পণ্য এবং ধনী দেশের সংগ্রহ করতে পারে। তাছাড়াও কর ও শুল্ক হার কমানোর ফলে পণ্যের মূল্য উৎপাদনকারী দেশ এবং ভোগকারী দেশের মধ্যে খুব একটি সমতা বিরাজ করে থাকে। এই হলো আমাদের বিশ্বায়নের পক্ষের যুক্তি। এটি প্রাকৃতিক সম্পদের পরিপূর্ণ ব্যবহারের সুবিধা দেয়, বৃহদায়তন উৎপাদনের সুবিধা দেয়, আন্তর্জাতিক শ্রম বিভাগ এবং সম্পত্তি স্থাপন করে, আন্তর্জাতিক সম্প্রীতির মাধ্যমে দারিদ্র দূরীকরণ করা হয়, সম্পদের সুষম ব্যবহার নিশ্চিত হয় এবং দ্রব্যের মূল্য সমতা রক্ষা করে। বিশ্বায়নের বিপক্ষে কি যুক্তি আছে? বিশ্বায়নের বিপক্ষেও অনেক যুক্তি আছে, অনেকে অনেক কথাই বলে। আমরা সম্পর্কে একটু সংক্ষেপে এই বিষয়টা আলোচনা করব। বিশ্বায়নের ফলে একদিকে যেমন অনেকগুলো সুবিধা আছে, এর পাশাপাশি কিছু অসুবিধাও দেখা যায়। বিশ্বায়নের সুবিধাপ্রাপ্ত উন্নত দেশগুলো নিজেদের পণ্য সেবার বাজার রূপে উন্নত দেশগুলোকে বছর পর ব্যবহার করে আসে। তাই বিশ্বায়ন উন্নত দেশগুলো
উন্নত দেশগুলোর জন্য পৌষ মাস হলো উন্নত দেশগুলোর জন্য সর্বনাশ পরিণত হয়। এই হিসেবে আমরা বলতে পারি বিশ্বায়নের ফলে যে দেশগুলো ক্ষতিগ্রস্ত হয় সেটা হলো অসম উন্নয়ন। বিশ্বায়নের ফলে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, বাণিজ্যিক ক্ষেত্রে উন্নত দেশ বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করলেও উন্নত দেশগুলো এর খুব একটা সুযোগ সুবিধা তারা ভোগ করতে পারে না। বিশ্বের উন্নত দেশগুলো তাদের অধিক পুঁজি, তথ্য প্রযুক্তি, অর্থনৈতিক সমৃদ্ধির কারণে উৎপাদনের ক্ষেত্রে তাদের নানান ভূমিকা পালন করে এবং অনুন্নত দেশগুলো এই সমস্ত সুযোগ সুবিধা না থাকার কারণে তারা এখান থেকে তারা এই উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত হয়। নির্ভরশীলতা বৃদ্ধি। উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর দেশসমূহের মাঝে বিশ্বায়নের বিদ্যমান থাকায় উন্নত এবং উন্নয়নশীল দেশসমূহের মাঝে বিশ্বায়নের প্রভাবে বিদ্যমান পার্থক্য সমূহ দূরীভূত হওয়ার কথা, কিন্তু প্রকৃত অবস্থা হচ্ছে বিভিন্ন দিক থেকে অনুন্নত দেশসমূহ উন্নত দেশসমূহের উপর নির্ভরশীল হয়ে পড়ে এবং ধনী দেশগুলোর হাতে অধিক পরিমাণ মূলধন, অধিক প্রযুক্তি থাকে, দক্ষ জনশক্তি থাকায় এবং নানা পণ্য উৎপাদনের নানা কলাকৌশল তাদের জানা থাকায় তারা কম ব্যয়ে বেশি পরিমাণ পণ্য উৎপাদন করে এবং তা বিশ্বের অন্যান্য অনুন্নত এবং উন্নয়নশীল দেশে রপ্তানি করে উন্নত এবং উন্নয়নশীল দেশের বাজার দখল করে নেয়। ফলে উন্নত এবং উন্নয়নশীল দেশের শিল্প কারখানাগুলো বিশ্বায়নের ওই প্রতিযোগিতা, অসম প্রতিযোগিতা টিকতে না পারে, তারা ক্রমে নিশ্চিহ্ন হয়ে যায়। ফলে উন্নত এবং উন্নয়নশীল দেশগুলো উন্নত দেশগুলোর উপর নির্ভরশীলতা বৃদ্ধি পায়। উন্নত দেশের আধিপত্য একই রকম জিনিস, উন্নত ও অনুন্নত দেশসমূহের ব্যবধান যুগ যুগ ধরে চলে আসছে, তার কোনো ক্ষেত্রেই বিশ্বায়নের প্রভাব আরো প্রকট হয়ে উঠছে। অর্থনৈতিক, বাণিজ্য, শিল্প, সাহিত্যের সকল ক্ষেত্রে বিশ্বায়নের উন্নত দেশগুলো কলা কৌশল, মূলধন ইত্যাদিতে তারা আধিপত্য বিস্তার করে আসছে। ধনী দেশগুলো তৈরি পণ্য ও তাদের মতামত, কলাকৌশল, উন্নয়ন ও অনুন্নত দেশগুলো সেগুলো গ্রহণ করতে বাধ্য হচ্ছে এবং তারা উন্নত দেশগুলো গরিব দেশগুলোর উপরে আধিপত্য বিস্তার করে চলছে। অসম প্রতিযোগিতা। বিশ্বায়নের ফলে বরাবরই আমরা জানি শক্তিমানরা শক্তিহীনদের চেয়ে অধিক এগিয়ে থাকে। প্রতিযোগিতা হ্রাস করে পুঁজি থেকে বৃদ্ধির মনোভাব নিয়ে বিশ্বায়নের যাত্রা শুরু হলেও উৎপাদন এবং বাজারজাতকরণের ক্ষেত্রে উন্নত ও উন্নয়নশীল দেশসমূহের মাঝে অসম প্রতিযোগিতার সৃষ্টি হয়েছে। উন্নত দেশগুলো তাদের উন্নত প্রযুক্তি, অধিক উন্নত প্রযুক্তি, অধিক মূলধন এবং দক্ষ শ্রমিককে কাজে লাগিয়ে উৎপাদন এবং ব্যবসা বাণিজ্যে অনুন্নত এবং উন্নয়নশীল দেশসমূহের তুলনায় অনেক এগিয়ে আছে। ফলে উন্নত এবং অনুন্নত দেশের মধ্যে একটা অসম প্রতিযোগিতা বিরাজ করছে। প্রাকৃতিক সম্পদের অপরিকল্পিত ব্যবহার। ধনী, গরিব, উন্নত, অনুন্নত সকল দেশেই কিছু না কিছু প্রাকৃতিক সম্পদ আছে। এইসব সম্পদকে নিজস্ব বুদ্ধি, দক্ষতা, অভিজ্ঞতা, প্রযুক্তির মাধ্যমে কাজে লাগাতে অনুন্নত দেশগুলো অক্ষম, কারণ তাদের মূলধন নাই, তাদের প্রযুক্তি নাই, তাদের দক্ষ শ্রমিক নেই। পৃথিবীর উন্নত দেশগুলো এই সমস্ত দেশগুলোর সম্পদ সমূহের, প্রাকৃতিক সম্পদ সমূহ, তাদের প্রযুক্তি, মূলধন ব্যবহার করে কাজে লাগিয়ে তারা এর উপরে আধিপত্য বিস্তার করতেছে। ফলে প্রাকৃতিক সম্পদের অপরিকল্পিত যে ব্যবহার নিশ্চিত হচ্ছে। শ্রমের অপচয়। বিশ্বায়নের অভাব। বাণিজ্যে যে ব্যবস্থা করা হয়েছে তার মূল উদ্দেশ্য থাকে উন্নত দেশের অর্জিত অর্থ, প্রযুক্তি উন্নয়নশীল উন্নত দেশগুলোর মধ্যে অবাধে ব্যবহার করবে, তেমনি উন্নত দেশের শ্রমিকরা অবাধে উন্নত দেশে গমন করতে হবে। কিন্তু সস্তা শ্রমের আশায় উন্নত দেশগুলো অনুন্নত দেশের সরাসরি বিনিয়োগ করে মুনাফা তুলে নেয়। ফলে উন্নত দেশও লাভবান হলেও অনুন্নত দেশও শ্রমের সঠিক মূল্য পায় না। অসাধু প্রতিযোগিতা। বিশ্বায়নের ফলে উন্নত দেশগুলো এবং বহুজাতিক কোম্পানিগুলো তারা কি করে, তারা স্বল্প মূল্যে উৎপাদন ব্যয়, তাদের দেশের সম্পদ, দক্ষ সম্পদ, জনশক্তি, মূলধনের প্রাচুর্য থাকার কারণে এবং প্রযুক্তি থাকার কারণে তারা অল্প মূল্যে পণ্য সামগ্রী উৎপাদন করে সেটা তাদের এই অল্প ব্যয়ে উৎপাদিত পণ্য সামগ্রীগুলো বিদেশে বাজারজাতকরণ করে, রপ্তানি করে। ফলে ওই অল্প মূল্যে বিদেশি পণ্য ক্রয়ে সে দেশের মানুষরা আগ্রহী হয় এবং তারা ওই প্রতিষ্ঠানের প্রতি আগ্রহী এবং ওই
বিশ্বায়নের ফলে এই ওই বিদেশিরা উন্নত দেশসমূহ ড্যাম্পিং নীতির মাধ্যমে তাদের বাজার দখল করে নেয়। এই বাজার দখল করে নেওয়ার ফলে নিজ দেশের শিল্প প্রতিষ্ঠান এবং বিদেশি বহুজাতিক কোম্পানিগুলোর মধ্যে একটা অসম প্রতিযোগিতা সৃষ্টি হয়ে যায়, যার কারণে দেশীয় প্রতিযোগী প্রতিষ্ঠানগুলো মার খেয়ে যায়। উদ্যোক্তাদের মনোবল হ্রাস, বিশ্বায়নের ফলে ড্যাম্পিং নীতি, উন্নত পণ্য সামগ্রী রপ্তানির কারণে দেশীয় উদ্যোক্তাদের মনোবল হ্রাস পেয়ে যায়, কারণ তারা উন্নত মানের পণ্য সামগ্রী উৎপাদন করতে না পারলে দেশের বাজারে তারা বিদেশেও পণ্য রপ্তানি করতে পারে না, পাশাপাশি দেশের বাজারেও তাদের পণ্য সামগ্রী ক্রেতা দ্রুত হ্রাস পায়, ফলে দেশীয় উৎপাদকদের মনোবল ধীরে ধীরে হ্রাস পায়। তো আন্তর্জাতিক বাণিজ্যে একটা অসন্তোষ দেখা দেয়। বিশ্বায়নে অগ্রগামী ও পিছিয়ে পড়া দেশসমূহের মধ্যে উৎপাদন, বন্টন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে সেতুবন্ধন হিসেবে কাজ করবে, এরকম প্রত্যয় নিয়েই এর অগ্রযাত্রা শুরু হয়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে মুনাফা লাভের অদম্য স্পৃহা এবং অর্থনৈতিক অগ্রগামী দেশসমূহ বিভিন্ন ভাবে পিছিয়ে পড়া দেশসমূহকে শোষণ করে আসছে। এটি হলো বিশ্বের নীতি। এই বিশ্বায়নের যুক্তি তুলে মানুষ বঙ্গবন্ধু বলেছিলেন যে আমি বিশ্ব দুই ভাগে বিভক্ত, একটা হলো শোষিত আর একটা হলো শোষণ আর একটা হলো শোষিত। বঙ্গবন্ধু নিজে বলেছিলেন যে যারা শোষণ করে আমি শোষণকারীদের পক্ষে না, আমি শোষিতের পক্ষে। এই বিশ্বায়নের যুক্তিতেও উন্নত উন্নয়ন দেশগুলো তারা অনুন্নত উন্নয়নশীল দেশগুলো উন্নত দেশগুলোর প্রযুক্তির মূলধন ইত্যাদির কাছে আজ শোষিত হয়ে আসছে। যাই হোক, আমরা এখন একটু আলোচনা করব বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বাণিজ্যের গুরুত্ব। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বাণিজ্যের গুরুত্ব, এই যে বৈদেশিক বাণিজ্য, তার গুরুত্বটা কি? বাংলাদেশের অর্থনীতির বৈদেশিক বাণিজ্য ব্যাপক গুরুত্ব পালন করে আসছে। বিশ্বের উন্নত দেশগুলো বৈদেশিক বাণিজ্য উন্নয়ন সম্প্রসারণের মাধ্যমে তাদের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে চরম উৎকর্ষ সাধন করেছে। বাংলাদেশ একটি মধ্যম উন্নয়ন দেশ। বর্তমানে এদেশের অর্থনৈতিক উন্নয়নে বৈদেশিক বাণিজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রয়েছে। কি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে সেগুলো আমরা একটু আলোচনা করে আজকের এই অধ্যায় শেষ করবো ইনশাআল্লাহ। উদ্বৃত্ত পণ্য সামগ্রীর রপ্তানি। বাংলাদেশ মূলত আমাদের কৃষি প্রধান দেশ। এই কৃষি প্রধান দেশ হয়, আমাদের দেশে প্রচুর পরিমাণ কৃষিজাত পণ্য সামগ্রী উৎপন্ন হয়, যেমন পাট, চা, চামড়া, আখ ইত্যাদি। আমরা এসব নিজেরা কিছু ভোগ করে এর অধিকাংশ উৎপাদিত পণ্য আমরা বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। এরপরে অত্যাবশ্যকীয় পণ্য সামগ্রী আমদানি। বাংলাদেশের অনেকগুলো নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী প্রয়োজন হয়। এগুলো ভোগ্যপণ্য, ঔষধ, যন্ত্রপাতি, এই সমস্ত পণ্য সামগ্রী উৎপাদনের ক্ষেত্রে বহির্বিশ্ব থেকে আমাদের প্রচুর পরিমাণের অত্যাবশ্যকীয় পণ্য সামগ্রী আমদানি করতে হয়, করে আমাদের দেশীয় প্রয়োজন আমরা মিটাতে পারি। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে বৈদেশিক বাণিজ্যের আরেকটা গুরুত্ব হচ্ছে যন্ত্রপাতি এবং কাঁচামাল আমদানি। বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের মাধ্যমে কৃষি এবং শিল্পের প্রয়োজনীয় যন্ত্রপাতি, কলকবজা, কাঁচামাল আমদানি করতে হয়। এতে কৃষি ও শিল্পের উৎপাদন বৃদ্ধি পায় এবং উদ্বৃত্ত পণ্য বিদেশি রপ্তানি করে আমরা প্রচুর পণ্য বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। ফলে নিরবিচ্ছিন্ন দেশে বিনিয়োগ বৃদ্ধি পায় এবং দেশের অর্থনৈতিক চাকা দ্রুত সামনের দিকে এগোতে হবে। জনশক্তি রপ্তানি। আমাদের দেশ একটি জনবহুল দেশ, অত্যন্ত জনবহুল দেশ। প্রচুর পরিমাণ জনশক্তি আমাদের দেশে বেকার আছে এবং এই বেকার জনশক্তিকে আমরা বিদেশে রপ্তানি করে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করে আসছে এবং যা দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করছে। বৈদেশিক বাণিজ্যের উপর নির্ভরশীলতা হ্রাস। আমাদের বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য বৈদেশিক সাহায্যের উপর নির্ভর করতে হয়, কিন্তু বৈদেশিক বাণিজ্যের মাধ্যমে রপ্তানি আয় যখনই বৃদ্ধি পায়, এই রপ্তানি আয় বৃদ্ধি পেলে কিন্তু আমাদের বৈদেশিক আয়ের উপরে, বৈদেশিক ঋণের উপরে বেশি নির্ভর করতে হয় না। সুতরাং বৈদেশিক বাণিজ্যের মধ্যে আমরা যত বেশি বিদেশি পণ্য সামগ্রী রপ্তানি করতে পারবো, তত রপ্তানি করে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করি এবং ফলে আমাদের বৈদেশিক মুদ্রার উপরে নির্ভরশীলতা হ্রাস পায়। পণ্যের বাজার সম্প্রসারণের সুবিধা। বৈদেশিক বাণিজ্যে আরেকটা সুবিধা হচ্ছে পণ্যের যে বাজার আছে সে পণ্যের বাজার সম্প্রসারণ করা যায়। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, তাই
তার এই দেশে পণ্য সামগ্রী বাজার সম্প্রসারণ যদি আমরা করতে পারি, মুসলিমের কয়টি দেশে পণ্য রপ্তানি না করে আমরা বিশ্বের সকল দেশে যদি আমাদের উৎপাদিত পণ্যগুলো চাহিদা সৃষ্টি এবং রপ্তানি করতে পারি, তাহলে আমরা প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করবো, যা আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য ব্যাপক ভূমিকা পালন করবে। একচেটিয়া বাজার রোধ। বৈদেশিক বাণিজ্য না থাকলে দেশের অভ্যন্তরে একচেটিয়া বাজার সৃষ্টি হয় এবং একচেটিয়া বাজারের মধ্যে অধিক উচ্চ দামে নিম্নমানের পণ্য সামগ্রী ভোগ করতে ক্রেতারা বাধ্য থাকে। আর বৈদেশিক বাণিজ্য চালু থাকলে এই একচেটিয়া বাজার রোধ করা যায় এবং বিদেশ থেকে উন্নত পণ্য সামগ্রী আমদানি করে দেশের প্রয়োজন মেটানো যেতে পারে এবং দেশীয় প্রতিযোগিতা বৃদ্ধি করা যেতে পারে। ফলে ভোক্তারা উন্নত মানের পণ্য সামগ্রী ভোগ করার সুযোগ পায়। কারিগরি এবং প্রযুক্তি ও কারিগরি জ্ঞানের আমদানি। বৈদেশিক বাণিজ্যের মাধ্যমে আমরা কারিগরি এবং প্রযুক্তিগত পণ্য সামগ্রী আমদানি করে আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নের চাকা গতিশীল করতে পারি। এরপরে রপ্তানি বৃদ্ধির মাধ্যমে আমরা যত বেশি অধিক পরিমাণে পণ্য সামগ্রী রপ্তানি হবে, তত বেশি আমাদের বৈদেশিক মুদ্রা অর্জিত হবে। বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি। বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধির জন্য সরকার আমাদের দেশে বিভিন্ন এলাকায় 8টি এলাকায় রপ্তানি অঞ্চল প্রতিষ্ঠা করেছে এবং রপ্তানি অঞ্চল গুলোর মাধ্যমে সেখানকার উৎপাদিত দ্রব্যসমূহ বিদেশে রপ্তানি হচ্ছে এবং আমাদের দেশে বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি পাচ্ছে এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন গতি ত্বরান্বিত হচ্ছে। এই ছিল আজকের আমাদের মোট পাঠ্যসূচির মধ্যে আলোচ্য বিষয়। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ সকলকে নিরাপদে রাখুন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।